নমস্কার। আজকে মঞ্চে এবং মঞ্চের নিচে যারা উপস্থিত হয়েছেন এবং অনেকক্ষণ ধরে আপনারা এখানে বসে আছেন, এর জন্য আপনাদেরকে আমি স্পেশাল ধন্যবাদ দিতে চাই। এবং এরকম একটা প্রোগ্রামে ৩৬তম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা 2026-এ উপস্থিত থাকার জন্য। এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্বে রয়েছেন, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সের শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। আমরা একটু আগে ওনার বক্তব্য আমরা শুনেছি, আপনারাও শুনেছেন, বিস্তারিতভাবে উনি আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন গেস্ট অফ অনার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, আমাদের অনারেবল ডেপুটি স্পিকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখানে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট হিসাবে শ্রী বিকাশ দেববর্মা, অনারেবল মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার। এখানে স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত আছেন শ্রী বিশ্বজিৎ শীল, অনারেবল সভাধিপতি ইনচার্জ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের। উপস্থিত শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া, আমাদের পবিত্র বিধানসভার বিধায়িকা এবং এই এলাকার মাননীয় বিধায়িকা, স্পেশাল গেস্ট হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং মাননীয় বিধায়ক এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট হিসাবে শ্রী নবাদল বণিক, টিআইটিসির চেয়ারম্যান। উপস্থিত স্পেশাল গেস্ট শ্রী সুব্রত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি। তাছাড়া মঞ্চে উপস্থিত আছেন যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন শ্রী কিরণ গিত্তে, সেক্রেটারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স এবং অন্যান্য দপ্তরের, শ্রী দীপক কুমার, ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, এবং অন্যান্য যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেস আইকন বা বিজনেসম্যান, এমিনেন্ট পার্সোনালিটিস এবং যারা স্টুডেন্টসরা উপস্থিত আছেন, যারা এখানে পারফর্মও করেছে, পারফর্মার্স, এবং এই এলাকার যারা আমাদের গুণীজনরা উপস্থিত এবং যারা আজকে এই মেলা দেখতে এসছেন, মেলার আনন্দ নিতে এসছেন, এবং অফিসিয়ালস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আবার আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে আমাদের মাননীয় আজকের যিনি এই অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়া বলেছেন যে আজকের থেকে এটা চলবে এই মেলা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। কাজেই এই কটা দিন আজকে হয়তোবা কিছু কম হয়েছে, কিন্তু ধীরে ধীরে আমি দেখেছি ইনঅগ্রেশনের দিনের পর থেকে আস্তে আস্তে করে লোকের সমাগম এখানে হয়। এর জন্য এত একটা লম্বা পিরিয়ড এখানে রেখেছেন এবং পুরনো যে অভিজ্ঞতা সেই নিরিখেই এতদিনের যে মেলাটা এখানে রাখানো হয়েছে। আজকে আমরা সবাই জানি যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স একটা কয়েনের এ পিঠ আর একটা ওই পিঠ। মানে ইন্ডাস্ট্রি ছাড়া কমার্স হবে না, আর কমার্স ছাড়া ইন্ডাস্ট্রি হবে না। কাজেই দুটোর বিষয়ে আমাদের একটা সম্যক ধারণা হওয়া খুব প্রয়োজন, যে কারণে দুটো ডিপার্টমেন্ট আমরা একসাথেই রাখা আছে। এবং যে কোনো রাজ্যেরই হোক বা যে কোনো জায়গারই হোক,
আমাদের দেশেরই হোক, সেখানে কিন্তু ফাউন্ডেশন অফ ইকোনমি যেটাকে বলে, এই দুটো ওতপ্রোতভাবে জড়িত। ইন্ডাস্ট্রি থাকলে, পাশাপাশি কমার্স যদি থাকে, তবেই অর্থনীতি বাড়বে। একটাকে বাদ দিয়ে আরেকটা কোনো অবস্থায় সম্ভব নয়। আমাদের ত্রিপুরা রাজ্যেও আমাদের যিনি মিনিস্টার মহোদয় আছেন, ওনার টিম যে আছেন, সেক্রেটারি থেকে শুরু করে সবাই মিলে কিন্তু একটা প্রচেষ্টা সবসময় রয়েছে। এখন আমরা আগে যেরকম ইন্ডাস্ট্রি বা কমার্স বলতে গতানুগতিক যেরকম বুঝতাম, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন মানে এমন কোনো জিনিস নেই যেখানে এটাকে ইন্ডাস্ট্রি বলা যাবে না। বহু জায়গায় আগে আমরা দেখেছি ইন্ডাস্ট্রি করে, পর্যটনকে ইন্ডাস্ট্রি করে ঘোষণা করা হয়েছে আগের সরকার, বহু বছরের সরকার, কিন্তু ইন্ডাস্ট্রি বাস ঘোষণা, আর কিছু না। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী জি আসার পর বলছেন যে আমাদের ত্রিপুরাতে প্রাকৃতিক ভাবে এত বেশি উর্বর যে এটাকেও ইন্ডাস্ট্রি হিসাবে আমাদের করা উচিত, এবং প্রচুর পরিমাণে আমরা এই ইন্ডাস্ট্রি হিসাবে আমরা সেটাকে দেখছি। এবং পর্যটনের দিক দিয়ে ফুটফল যখন বাড়বে, সব দিকে কিন্তু তার যে অর্থনীতি ওই রাজ্যের কিন্তু সেটা বাড়বে। তো আজকে ইন্ডাস্ট্রি বলতে আমরা যেটা বুঝি যে ইন্ডাস্ট্রি যখনই হবে তো র মেটেরিয়ালস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল যেখানে যেটা থাকবে সেটাকে নিয়ে আমাদের করতে হবে। আগের সরকার ত্রিপুরাতে বাঁশ বেত এটার থেকেও যে অনেক কিছু করা যায়, তাদের মাথার মধ্যে এগুলো ছিলই না। আজকে আনারসকে নিয়ে আমরা বাইরে যেভাবে মার্কেটিং করছি, জিআই ট্র্যাগ পেয়েছি, জ্যাক ফ্রুটকে আমরা বাইরে পাঠাচ্ছি, সুগন্ধি লেবুকে আমরা বাইরে পাঠাচ্ছি, এগুলো তো আগে আমরা দেখতাম না। এবং এগুলো যে একটা ব্যবসা এবং কমার্স হিসাবে আমরা সেটাকে ট্রেড হিসাবে ব্যবহার করতে পারি, সেই ধরনের অভিজ্ঞতা আগে ছিল না। আমাদের এখানে আগর, ত্রিপুরা যে আগরতলার নামই হয়েছে আগর থেকে, এবং সেই আগরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ত্রিপুরার আগামী দিনে আগরকে সামনে নিয়ে প্রায় 2000 কোটি টাকা আমরা সামনে টার্গেট নিয়েছি। তো এইগুলো কিন্তু আগে আমরা কোনোদিন শুনিনি। কিছুদিন আগেও ডোনার মিনিস্টার এখানে এসেছিলেন, এসে সে ঊনকোটি ডিস্ট্রিক্টে গিয়েছেন, যেখানে বেশি পরিমাণে এখন এই আগরের গাছ সেখানে পাওয়া যায়। সেখানে আগর থেকে যে আগর বেরোয়, তাছাড়াও সেই গাছকেও কিভাবে ইউজ করা যায়, তারও যে সুগন্ধি, সেটাকে নিয়ে মার্কেটিং করা যায়। এবং উনিও সেই কথাটা বলেছেন যে 2000 কোটি টাকা টার্গেট নিয়েছেন, আগামী দিনে আরও বাড়বে। আগে অনেক রেস্ট্রিকশন ছিল বাইরে এক্সপোর্ট করার, সেগুলো এখন অনেকটা শিথিল করেছে। ইজ অফ ডুইং বিজনেস সেটা কিন্তু আক্ষরিক অর্থে আমরা সেটা দেখেছি। আমাদের বাঁশের থেকেও, আমি বোম্বেতে যখন গিয়েছিলাম, সেখানে ওর টেকিং সিরোমনি মহারাষ্ট্রের, সেখানে যাওয়ার পর আমি স্টেজে যখন ছিলাম, আম্বানিজিকে আমি দেখেছি, আমি সময় নিলাম, সাথে সাথে উনার সাথে আমার কথা বলবার অ্যাবাউট 45 মিনিটস উনার সাথে আমি কথা বললাম যে বাঁশকে নিয়ে, মুলি বাঁশ থেকেও ইথানল তৈরি করা যায়। ওনাকে আমি বলেছি আপনারা আসুন, ইথানল নিয়ে আপনারা ত্রিপুরাতে কারখানা করুন। ওনারা টিমও পাঠিয়েছেন, কিরণজি এখানে আছেন। আরও শুধু এটা না, আইটি সেক্টর নিয়েও আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে এখন আমাদের ত্রিপুরাতে মানুষ আসতে চাইছে। এখানে আমিও কিন্তু আজকে যারা যারা আপনারা নিজেরাও দেখেছেন, যে নামগুলো বললেন, আমি ধন্যবাদ দেব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টকে, যে আজকে উনাদেরকে আমরা যে সম্বর্ধনা দিলাম, তার উদ্দেশ্য হচ্ছে তারা ভালো কাজ করছে এখানে। শুধু কাজ করছে না, ওনারা তো নিবেশ করছে। কেউ 200 কোটি টাকা, ত্রিপুরার ছেলে একজন ধর্মনগরের, সেও এখানে নিবেশ করছে। মানে এন্টারপ্রেনার হচ্ছে। চাকরি চাকরি চাকরির জন্য সবাই চিৎকার করে, সেই জায়গায় আজকে কেউ 200 টাকা, 200 কোটি টাকা
কেউ 400 কোটি টাকা, এরকম সিজা হসপিটাল আমাদের এখানে প্রায় 900 কোটি টাকা নিবেশ করবে আস্তে আস্তে করে। তো এরকম অনেক যারা আসেন ত্রিপুরাতে বাইরের থেকে প্রচুর লোক আসে, কারণ যারা নিবেশ করবে ওরা বুঝতে পারছে ত্রিপুরা পিসফুল স্টেট এবং সেখানে নিশ্চিন্তে থাকা যায়। আগে আমরা দেখতাম যখনই এই ট্রেড, কমার্স, ইন্ডাস্ট্রি, ভয়েও মানুষ আসতো না। আজকে ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা হয়েছে, সেই আন্দোলনের নামে শ্রমিককে খেপিয়ে দিয়ে সে মানুষ, যারা মালিক, যারা ইনভেস্ট করতে চায়, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সমস্ত ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে গেছে। ত্রিপুরাতে আমি নিজে প্রত্যক্ষদর্শী, প্রচুর ইন্ডাস্ট্রি ছিল এখানে। এই ঘুম থেকে উঠেই খালি জিন্দাবাদ জিন্দাবাদ। আর এমন যদি হতো যে শ্রমিকরা তাদের নিজেদের দাবি দেওয়া বলছে, এরকমটা না, মানে বাইরের থেকে এসে এখানে লিডারশিপ করবে, ওনাদেরকে খেপিয়ে তোলা। নিজেরা কিন্তু লেবার নয়। চোখের সামনে আমরা দেখেছি বহু ইন্ডাস্ট্রি এরকম নষ্ট হয়ে গেছে, বহু কমার্শিয়াল বড় বড় ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেছে। আজকে আত্মনির্ভর ত্রিপুরার কথা বলছি আমরা, আত্মনির্ভর ভারত, সেলফ রিলায়েন্সের কথা বলছি। আরো আগেই হয়ে যেত ত্রিপুরা। এই যে 3 দশক 4 দশক নষ্ট হয়ে গেল, তার ক্ষতিপূরণ কে দেবে? আজকে আমরা চেষ্টা করছি সেগুলোকে কভার আপ করার জন্য। যদি আজকে যেটা মাননীয় প্রধানমন্ত্রী জি আজকে 2014 পর দেশকে যেভাবে শক্তিশালী করছে, ভাবুন এইরকম প্রধানমন্ত্রী অটলজির সময় সেটা শুরু হয়েছিল, কিন্তু তার আগে বা তার মাঝখানে আপনারা দেখুন ভারতবর্ষের কি অবস্থাটা ছিল। তো দেশকে তো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারিনি, উল্টো ভারতবর্ষের অখণ্ডতা নিয়ে চিন্তায় ছিল। আমাদের প্রচুর জমি চায়না দখল করে নিয়েছে। আমাদের এখনো কাশ্মীরের যে পাক অকুপাই কাশ্মীর, ইভেন যদি আমরা বলি আমাদের ত্রিপুরার প্রচুর যেখানে সমতল যেগুলো আমাদের ত্রিপুরাতে ছিল, সেইগুলো আমাদের হাতছাড়া হয়েছে দূরদর্শিতার অভাবে। আজকে আমরা যদি ত্রিপুরার যে মাণিক্য ডাইনেস্টির যদি আমরা কথা বলি, সেখানে ত্রিপুরার যে আয়তন ছিল, সব পাহাড় অঞ্চলটা ত্রিপুরাতে চলে এসছে, কিন্তু সমতল যেখানে রিসোর্স ছিল সেই সমতলগুলো চলে গেছে ইস্ট পাকিস্তানে পার্টিশন, সেগুলো কেউ দেখেনি এবং তার জন্য আমরা ভুক্তভোগী এখন। আজকে কুমিল্লা বলুন, আজকে আমাদের ত্রিপুরার নদী নালা এবং ফার্টাইল ল্যান্ড, আমাদের সমুদ্র, এভরিথিং ত্রিপুরাতে ছিল, সেইগুলো চলে গেছে। এইভাবে একের পর এক যে সমস্যাগুলো করেছে আমাদের, সেগুলো আমরা সেগুলো ভুগছি এখন। প্রচুর এই 3 দশক 4 দশক ধরে যারা এই সরকারকে চালিয়েছে, সেখানে আমরা গিয়ে কি দেখলাম যে কথায় কথায় এখনো আমরা এই হাইকোর্টে হোক, সুপ্রিম কোর্টে হোক বা বিভিন্ন কোর্টে আমাদের হারছি সেগুলো, কারণ তাদের যে পলিসি, তাদের যেভাবে চিন্তা ভাবনা করতো সরকার চালাতে গিয়ে যে ধরনের বুদ্ধিমত্তার প্রয়োজন ছিল, তার মধ্যে আমরা দেখছি যে একেবারেই ভুল পথে চলেছে এবং এর জন্য আমরা সমস্যায় ভুগছি না। আজকে ত্রিপুরার জনসাধারণ এর জন্য ভুক্তভোগী। আজকে আমরা হাঁটছি আজকে, কারণ আমাদের কাছে কোনো সে নেই, প্রপার যুক্তি আমরা দেখাতে পারছি না। আর সরকার তো সরকারই, সেটা যে সরকারই থাকুক, তো সেইগুলো আমাদের এখন মাথার মধ্যে আছে। আমার মনে আছে আমাদের যিনি ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন আমাদের সরকার 2018-তে যখন আসেন, এবং আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই তখনও আমার সাথে ছিলেন, ফিনান্স মিনিস্টার ছিলেন এবং ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন। উনি একদিন আমাকে বলছিলেন, আরে খালি শুনতাম স্বর্ণযুগ স্বর্ণযুগ। তো যখন আমি প্রথমে এই ফিনান্স মিনিস্টার হই, আমি জিজ্ঞেস করলাম অফিসারকে, বললাম যে ফাইলগুলো নিয়ে এসো তো দেখি কোথায় স্বর্ণ টর্ণ পাওয়া যায় কিনা। তো উনি বললেন যে স্বর্ণ তো পাওয়া যায়নি, কিন্তু আমরা 13,000 কোটি টাকার উপরে ওনারা ঋণ করে গেছে, সেটা আমি পেয়েছি। তো এই হচ্ছে এইভাবে সরকার চালিয়েছে। চাকরির বিষয়ই বলুন, যে কোনো বিষয়,
এমন সব কাজ করে গেছে, আর ধরে নিয়েছে এইভাবেই সরকার চলবে। একটু সরকার চালাতে গেলে মানুষ থেকে একটু পরামর্শ নিতে হয়, ভালো জিনিস জানতে হয়। ওনারা তো সেই ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন অন্য জায়গার। ভারতকে ভালোবাসতে হবে, রাষ্ট্রকে ভালোবাসতে হবে, এই চিন্তা ভাবনা নেই। সংগঠন চাই, সংগঠন বাড়াতে হবে, অসংগঠিতকে সংগঠিত করতে হবে। আর সংগঠনের সাথে সাথে তো ইকোনমিক কন্ডিশনও তো বাড়াতে হবে। খালি আমি দিলাম দিলাম দিলাম, আলটিমেটলি এই দেশ এবং রাজ্য তো দুর্বল হবেই। আজকে তো এই অবস্থাই ছিল, বহু আমরা দেখেছি দিল্লিতেও বিনা পয়সায় ইলেকট্রিসিটি, বিনা পয়সায় ওই বিভিন্ন স্কিম করে করে পয়সা দিচ্ছে। মোদিজি এইসব করেন না। মোদিজি বলছেন যে কাজ করুক, যেরকম কাজ সেই রকম দাম, কাজের পরিবর্তে দাম মিলবে, এবং তাতে করে আমাদের দেশ এবং রাজ্য উন্নয়ন হবে। একটা টার্গেট দিয়ে দিয়েছে 2047-এ আমাদের বিকশিত ভারত হতে হবে। ত্রিপুরাও বিকশিত ত্রিপুরা, আমরা 2047 আমাদের রোড ম্যাপ আমরা বানিয়েছি, এবং ভারতবর্ষের মধ্যে আমরা পঞ্চম স্টেট এই সাবমিশনের দিক দিয়ে আমরা দিল্লিতে আমরা সেটা পাঠিয়েছি। আজকে সকালেও আমরা এক জায়গায় এখানে এসেছিলেন কিরণজি জানে বিষয়টা, যে ভারতীয় এয়ারটেল ওনারা এখানের মধ্যে নিবেশ করছে, 200 কোটি টাকার নিবেশ করবে। এবং এই যে এয়ারটেল যেটা ওনারা এখানে আসছেন, এবং এটা আমাদের জন্য এই যে ডাটা সেন্টার নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রথম। এখন ডাটা সেন্টার বুঝতে হবে, ডাটা সেন্টার এখন এটা ওই গুলবাজারে বসে রইলাম আর বটতলাত বসে রইলাম, এখন ওই ব্যবসা আমি ওই আগের মতো এই অবস্থা নেই। এখন বটতলাতে গুলবাজারে বা কোনো মুদির দোকানেও যদি বসেন, ওই ডাটা সেন্টার কিন্তু সব জায়গায় লাগবে এখন। তো ডাটা সেন্টার যদি থাকে, তার মধ্যে সমস্ত তার যে প্রসেসিং করা, তার যে সিকিউরিটি রাখা, সাইবার সিকিউরিটি রাখা, এখন তো মডার্ন যুগ চলে এসে, এআই চলে এসছে, 4Gর জায়গায় 5G চলে এসছে। এখন এই সব মিলে আমাদের সমস্ত জায়গায় এখন এই সমস্ত ব্যবসার সাথে এই ডাটা সেন্টারের খুব প্রয়োজন। আমাদের এতগুলো অফিস হয়েছে, আমাদের স্টেট গভর্নমেন্টের এখন পেপারলেস অ্যাক্টিভিটি হয়, এবং ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে ই অফিস হয়েছে। আমাদের স্টেট অফিস, সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত ডাইরেক্টরেট, সমস্ত ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত কোথাও হয়নি, সাব ডিভিশন অব্দি হয়েছে। তো এইগুলো যদি করতে হয় তাহলে আমার ডাটা সেন্টার লাগবে। ডাটা সেন্টারের যত বেশি শক্তিশালী হবে, 1 মিনিটে আপনার 1 সেকেন্ডে টিপ দিলে তার ইনফরমেশন চলে আসবে। নলেজ লাগবে, নলেজ ছাড়া এই কমার্স এবং ইন্ডাস্ট্রির মধ্যে নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। গতানুগতিক ব্যবসা হবে না এখন। আমার যত বেশি এই নলেজ, তাহলে কোথার থেকে আসবে? ওই ডাটা সেন্টার যত সমৃদ্ধ হবে, আমার হাতের মধ্যে যে মোবাইলটা থাকবে, কম্পিউটার থাকবে, তার মধ্যে এক টিপ দিলে আপনাকে নির্দেশ দিয়ে দেবে এই এই জিনিস আপনার করতে হবে। বাকি নিজের ব্রেইনের মাধ্যমে সেটাকে নিজেরও প্রসেস করতে হবে, যে ওয়েদার আই উইল গো অ্যাহেড অর নট। এই যে একটা পুরো মানে একটা ব্যবস্থা এত সুন্দর হচ্ছে সারা ভারতবর্ষে এখন, যে আজকে আমাদের এই ডাটা সেন্টার ভারতবর্ষে মানে 20% আমাদের সারা পৃথিবীর মধ্যে 20% আমরা ডাটা যে সেন্টার আছে, সারা আমাদের যে মানে ডাটা রাখার জন্য যে ব্যবস্থা সর্বপৃথিবী স্তরে, সারা পৃথিবীর মধ্যে। কিন্তু আমাদের সমস্ত দেশের যদি আমরা সব পৃথিবীর সব দেশকে যদি নেই, সেখানে গিয়ে দেখা যায় আমাদের শেয়ার মাত্র 2%। কাজে এই জায়গার মধ্যে সমস্ত রাজ্যে রাজ্যে যদি এখন আমাদের এই ধরনের ইন্ডাস্ট্রি, এটাও একটা ব্যবসা, এটাও একটা ইন্ডাস্ট্রি। তো এই ধরনের প্রচুর, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে ত্রিপুরাতে এসে কেউ হেলথ সেক্টরে কাজ করছে, কেউ ব্যাম্বোর উপরে কাজ করছে, কেউ বিভিন্ন যেসব আমাদের আইটির উপরে কাজ করছে। তো এইগুলো হচ্ছে এখন নতুন ধরনের ট্রেড, এবং এই ধরনের মানে আমাদের ইকোনমি উড বি ডেভেলপ বাই দিস কাইন্ড অফ প্রসিজিওর। আজকে
কমার্স মানে কি, ইন্ডাস্ট্রি তো প্রডিউস করবে জিনিস, ফিনিশ প্রোডাক্ট, তার জন্য তার যে রিসোর্স লাগবে, তার বিভিন্ন জায়গায় যে জিনিসপত্র নিয়ে সে র মেটেরিয়ালসের পরে সে জিনিসটা বানাবে এবং বানানোর পর ইন্ডাস্ট্রি থেকে সেটা ব্যবসা করবে, কমার্স। অর্থাৎ ডেলিভারি সিস্টেমটা করবে কিন্তু কমার্সের মাধ্যমে। তো এইগুলো এখন আগে দ্য অ্যাক্ট অফ বাইং এবং সেলিং, এটাকে বলে, আমরা বলি না এবং ট্রেডিং সেন্টার, তো এইগুলো আসবে কিন্তু আলটিমেটলি ইন্ডাস্ট্রি সেক্টর থেকে। এখন ই কমার্স হয়ে গেছে, যেটা আমি একটু আগে বললাম, ই কমার্সে ইলেকট্রনিক বাইং, এখন আর সশরীরে গিয়ে কারোর বাড়িতেও বা কোনো দোকানে যেতে হয় না, কোনো ইন্ডাস্ট্রিতে যেতে হয় না। আপনি টিপ দিলেন, এখনকার ছেলে মেয়েরা তো ই কমার্স সম্পর্কে আরো একদম এক্সপার্ট, ঘরের ভিতর বসেই অর্ডার দিয়ে দিচ্ছে, সব ঘরে চলে আসছে এবং সুন্দর জিনিস আসছে এই যে ইন্ডাস্ট্রি থেকে তৈরি হয়ে, যারা আবার দিচ্ছে, আবার যারা গ্রহণ করছে, যারা মানে বায়ার, তাদেরও কিন্তু এই সিস্টেমের সাথে যুক্ত হবে। এই তিনটা জায়গায় ইন্ডাস্ট্রি, কমার্স এবং ইউজার, তারা তিনজন যখন একসাথে হবে এবং প্রসেসগুলো আমাদের যখন জানবে, তাহলে ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ গোয়িং অ্যাহেড, এভরিথিং উড বি অ্যান্ড প্রসপারাস আমাদের রাজ্যের, তখন সেটা সম্ভব হবে। আজকে আমি এখানে বসে বসে সেটা দেখছিলাম যে 4 টাইপস অফ ইন্ডাস্ট্রি আমাদের আছে, 4 ধরনের ইন্ডাস্ট্রি। একটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারিটা কি? এক্সট্রাক্টিং র মেটেরিয়াল। সেকেন্ডারি কি? আবার এক্সট্রাক্টিং র মেটেরিয়ালস এর মধ্যে এগ্রিকালচারও আসতে পারে, মাইনিংও আসতে পারে, ফিশিংও আসতে পারে, এভরিথিং। এবং এই যে বিষয়টা, সেটা হচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রি। সেকেন্ডারির মধ্যে কি আছে? ম্যানুফ্যাকচারিং গুডস। এবং ম্যানুফ্যাকচারিং গুডস এর মধ্যে কি? যেমন আপনার কনস্ট্রাকশন আসতে পারে, আবার ট্রান্সপোর্টেশন আসতে, একটা জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে তার ট্রান্সপোর্টেশন লাগবে, সেটাও প্রপার যাতে হয়। এবং র মেটেরিয়ালস কে পাঠাবে কি করে, সেই ট্রান্সপোর্টেশন, কতগুলো জিনিস আজকে একসাথে মিলে যখন হয়, তখনই গিয়ে ব্যবসাটা গিয়ে দাঁড়ায়। তো এই যে সেকেন্ডারি বিষয়, আরেকটা হচ্ছে টারসারি। টারসারি সেটা হচ্ছে প্রোভাইডিং সার্ভিস অ্যান্ড এন্টারটেনমেন্ট। অর্থাৎ এখানে একটু আগে যেমন এডুকেশনের দিকে আসছে, এটাও কিন্তু টারসারি সেন্টার ব্যবসার মধ্যে আছে। এডুকেশন, রিটেল বিজনেস যারা করে, আবার অনেকে আপনার এন্টারটেনমেন্ট বিজনেস করি, যেমন সিনেমার বিজনেস। সিনেমা ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ইন্ডাস্ট্রি। এখন ওনারা দাবি করছেন, এবং এখন দেখা গেছে সিনেমাও একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি, অথচ এটাকে সেইভাবে কিন্তু মানে রিকগনাইজেশন তারা পায়নি। আরেকটা হচ্ছে যে কোয়ার্টারি নলেজ। কোয়ার্টারি মানে সেটা নলেজ, যেটা আমি একটু আগে বললাম যে নলেজ থাকতে হবে, ইনফরমেটিভ থাকতে হবে। এই যে 4টা জিনিস যখন আপনার কাছে থাকবে, এখানে আমি জানি আজকের, আমি যখন ঢুকছিলাম, নবাদল বাবু বলছিলেন যে এবার নাকি যে গোল্ডেরও অনেক দোকান টোকান এখানে হচ্ছে। তো গোল্ডের যে অর্নামেন্টস, এগুলো বানাতে যে এখন বর্তমানে, এগুলোর জন্য কিন্তু নলেজ খুব ইম্পর্টেন্ট। এক লহিমায় বুঝে যাবে মানুষের ডিমান্ডটা কি এবং তার কাজটা কি। গোল্ডস্মিথকে সেইভাবে বলা হয় যে তুমি কিন্তু সেইভাবে তাকে সেইভাবে প্রেজেন্টেবল করবে, তবে আদারওয়াইজ তো সে আগের দিনের যে আমরা গয়না দেখতাম, এখন সেই গয়না এখন চলবে না। আর মেয়েদের চোখ কিন্তু সাংঘাতিক স্ট্রং, ওনাদের কিন্তু এত বেশি, তাদেরও স্ক্যানিং হতে থাকে। তো মহিলারা যখন যাবে নিত্য নতুন, সেটা শাড়ি হোক আর যাই হোক, দোকানে, শাড়ির দোকানে গেলে দেখবেন একটার পর একটা নামাচ্ছে, বললাম এটা পছন্দ হচ্ছে না, আরেকটা নামাচ্ছে, এটাও পছন্দ হচ্ছে না। এখন যে বিক্রেতা বা সেলসম্যান, এ কিন্তু পরিশ্রম করে যাচ্ছে একের পর, বলে দেখুন এটা কিন্তু লেটেস্ট। কিন্তু আলটিমেটলি মেয়েরা কিন্তু তাদের চোখের মাধ্যমে সে বুঝে নেয় যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তো ডিমান্ড আর সাপ্লাই, এই দুটোর মধ্যে যখন সংযোগ বাড়বে, এবং আমরা যে কোনো বিল্ডিংও যখন বানাই, বিল্ডিং এর দূর থেকে দেখে তার যে এখন যে ফ্রন্ট এলিভেশন থেকে শুরু করে ইন্টারনাল ভিতর, সেটা পর্যন্ত দেখার পর ইভেন প্রপার তার
টয়লেট আছে কিনা, তার স্পেসিয়াস কিনা, ড্রয়িং রুম ঠিক আছে কিনা। তো এগুলো এখন মডার্নাইজেশনের যুগে এগুলো খুব প্রয়োজন এবং নিড অফ দ্য আওয়ার। আমাদের এখানে আজকের যে অনুষ্ঠান এখানে শুরু হচ্ছে ত্রিপুরা সরকারের, আমি আশা করি যে এখানে আমাদের কিন্তু আরো যে কয়েকটা বিষয় সরকারের তরফ থেকে আমাদের অনেকগুলো যে স্কিম যতক্ষণ ধরে আমরা না করব, আমরা প্ল্যাটফর্ম দিতে হবে। এখানে কিরণজি বলেছে আমরা কি কি পলিসি আমরা নিয়েছি, যেমন ডেস্টিনেশন পলিসির সাথে সাথে আমরা কিছু কনক্লেভ আমরা করেছি। ফর এক্সাম্পল ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আমরা 2025 ফেব্রুয়ারিতে আমরা এখানে করেছি। এই আজকে যে 4-5 জন 6 জন আসলো তারা কিন্তু গ্রাউন্ডিং এর মধ্যে, অনেকে ওই মৌ যে করেছে তার মধ্যে কয়েকজন খালি এখানে এসে, সেখানে পর্যটন, স্বাস্থ্য সেবা এবং আইটি সেক্টর সেগুলোতে আমরা সেখানে প্রায় 120 জনের মতো যারা ইনভেস্টার তারা এসেছিল এখানে, এবং সেখানে 3,800 কোটি টাকা বিনিয়োগ কিন্তু করার জন্য তারা আমাদের সাথে মৌ করেছে। এবং কি কারণে করেছে, যে আমরা যে পলিসিগুলো করছি এই পলিসিতে বিভিন্ন ইনসেনটিভস আমরা দিচ্ছি, তারাও দেখলো এই ইনসেনটিভ যদি আমরা পাই তাহলে আমাদের পক্ষে সুবিধা। আর আমরা ইনসেনটিভসটা এই কারণে দিচ্ছি যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা যাতে তাদের যে কর্মসংস্থা সেটা যেন বেশি হয়, আবার আমাদের এখানে প্রোডাক্টসও তৈরি হোক, এখানে একটা মহল যেন তৈরি হয়, সেই কারণে সেটা তৈরি করছি। আমরা শ্রম শক্তিতে যাতে মেয়েরাও সব জায়গায় তারা কাজ করতে পারে, ইন্দ্রনগরে আইআইটিতে সি স্কিলস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টার সেটার উদ্বোধন করা হয়েছে এখানে। আমাদের এখানে এখন বাইরের থেকে দেখুন কিভাবে কত সুন্দর, এখানে আমাদের পুষ্পবন প্যালেস যেটা আছে, পুষ্পবন প্যালেস জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আগে অনারেবল গভর্নর সাহেব থাকতেন এখানে, তারপরে অনেকে অনেক কথা চিন্তা করলো, এটা জাস্ট লাইক মানে হোয়াইট এলিফেন্ট, সাদা হাতি পালার মতো অবস্থা। আমরা ঠিক করলাম এটাকে একটা হোটেল করব, এবং এইরকম হোটেল তাজ গ্রুপের সাথে আইএসসিএল এর সাথে আমরা সমঝোতা, তাদের সাথে আমরা মানে মৌ করেছি। তাদেরকে আমরা বলেছি বোধহয় খুব সম্ভব মার্চ এপ্রিলে তারা এখানে ওনাদের ভূমি পূজন শুরু করবে সেখানে। তো সেখানে 100টার মতো রুম করবে, এবং মহারাজাদের যে ভিতরে যে কাজগুলো রয়েছে সেটাকে আমরা প্রায় 17 কোটি টাকা খরচ করে আমরা কিন্তু রেট্রোফিটিং করেছি। বাকি ওনারা 4টে এক্সক্লুসিভ যে রুম করবে, এক একটা রুমের ভাড়া কত হবে আপনারা ভাবেন। আমি জিজ্ঞেস করছিলাম, বললেন যে 1.5 লাখ থেকে 2.5 লাখ মানে প্রতিদিনের ভাড়া। আমি বললাম কে থাকবে? তো টাটা গ্রুপের যে সারা পৃথিবীর সাথে ওদের যে মানে চেইন আছে, ওদের বিরাট বিজনেস পার্সন, আইকন আমি বলবো, তো তারা ওই নিজেরা প্লেন নিয়ে এসে এখানে থাকবেন। আবার ওনারা যে থাকবেন, থাকার পরে শুধু ওখানেই বসে থাকবেন না, ওরা মাতাবাড়িতে যাবে, ওরা উনুগুটি যাবে, ওনারা ছবি মুড়া যাবে, তাহলে সেখান থেকে আবার এখানে প্রায় 200 জনের মতো আমাদের ছেলে মেয়েরা চাকরি পাবেন। আবার ইনডাইরেক্টলিও যারা বেভারেজ সাপ্লাই করবে, অন্যান্য সাপ্লাই করবে, তাদেরও কিন্তু সেখানে কিন্তু এই সুযোগ আছে। তা আমরা সেটাকে এখন এই সাদা হাতি পালার থেকে এখান থেকে যদি আমাদের ইনকামও হয়, আমাদের প্লাস আমাদের সরকারকেও কিন্তু টাকা দেবে। তো এই বিষয়ে আমরা কিন্তু অলরেডি এরা বিলাসবহুল, আর ত্রিপুরায় একমাত্র যেখানে এই টাটা গ্রুপ প্রথম কোন গভর্নমেন্টের সাথে মৌ করেছে। এতদিন ধরে রাজরাজাদের যে তার অফস্প্রিং তাদের সাথে রাজস্থানে করেছে, কিন্তু গভর্নমেন্টের সাথে কিন্তু কোনোদিন করেনি। এখানে ত্রিপুরা ইন্টিগ্রেটেড লজিস্টিক পলিসি 2022 আমরা সেটাকে আরো 4টে অ্যামেন্ডমেন্ট করেছি সেখানে, এবং সেখানে আমরা বলেছি দূষণ, যেখানে ধরুন কোনো জায়গার মধ্যে দূষণ হয় সেখানে দূষণহীন কোনো অবস্থায় স্মোক, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড যাতে তৈরি না হয়, বা কম যাতে দূষণ হয়, সেইভাবে লজিস্টিক যে শিল্পগুলো তাকে আমরা নাম দিয়েছি হোয়াইট স্ট্যাটাস। সেই স্ট্যাটাস দিয়ে এবং গ্রিন লজিস্টিক করে আমরা সেটাকে মজবুত করার আমরা চেষ্টা করছি। আমাদের একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন
যে ডোনার মিনিস্ট্রি থেকে অলরেডি আমাকে কনভেনার করেছে। একটা তো কনভেনার করেছে ইনভেস্টার্সদের জন্য, এবং আপনারা বিশ্বাস করুন সমস্ত ওই যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন, আমরা এত সুন্দরভাবে ভার্চুয়ালি ওনার সাথে কথা হয়েছে, আমাদের সেক্রেটারি মহোদয়রা ওনাদের সাথে ফিজিক্যালি কথা হয়েছে, ওনাদের কাছে গেছে, এবং বিভিন্ন চিফ মিনিস্টারকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এমনভাবে সেটাকে সাবমিট করলাম লাস্টে। উনি বললেন যে আমি মাননীয় ডোনার মিনিস্টার সিন্ধিয়াজি বলছেন আমি তো বিদেশে ছিলাম এবং আমি ম্যানেজমেন্টের ব্যক্তি, কিন্তু এত সুন্দরভাবে আপনারা প্রেজেন্টেশন বানিয়েছেন আর এত গ্রাস রুট অবধি আপনারা গেছেন, পুরো নর্থ ইস্টকে কিভাবে ইনভেস্টারদের আপনারা আনবেন, মানে উনি এত বেশি আমাদের প্রশংসা করলেন। প্রশংসা করার পর আজকে যে 23rd প্ল্যানারি সেশন, সেখানে আমার পিপিটি দিতে হবে সেখানে। এখন আরেকটা সমস্যা হচ্ছে, কাজ করলেও সমস্যা, বেশি কাজ দেয়। আবার কিছুদিন আগে, আজকে থেকে 2-3 মাস আগে হঠাৎ করে উনি বললেন যে আমাদের আসামের মুখ্যমন্ত্রী, আপনারা জানেন আমাদের টেরেন এরিয়া নর্থ ইস্টার্ন জোনের, আসা যাওয়া পাহাড় পর্বত, তো সেটার জন্য উনাকে কনভেনার করা হয়েছিল। ওখানে ইলেকশন চলছে, উনি বললেন যে আমি এবার পারবো না, আপনি অন্য কাউকে দিন। ওই আবার আমাকে দেওয়া হলো। আই এম নট অ্যালোন, আই এম দ্য অ্যাম্বাসেডার্স অফ ইয়োর্স, এবং আমার টিম পুরো আমরা 2 মাসের মধ্যে আবার সেই একই কায়দায় আমরা কিন্তু সেটা সাবমিট করলাম। এবং তার জন্য এই যে কাজগুলো একের পর এক করছি আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড, জিএসডিপির মধ্যে সেকেন্ড হাইয়েস্ট, আমাদের আজকে পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড হাইয়েস্ট। নীতি আয়োগ আমাদেরকে ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমাদের ডিক্লেয়ার করছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে 3rd পজিশন। কিছুদিন আগে ডিজিপি সাহেব উনি বলেছেন যে 20 বছরের মধ্যে যে আমাদের ক্রাইম রেট 88.2% কমেছে। তো একের পর এই যে ঘটনাগুলো এটিতে এমনিতে হচ্ছে না। আমরা প্রায় 340টার মতো আমরা ন্যাশনাল এবং আঞ্চলিক স্তরে আমরা প্রাইজ পেয়েছি শুধু এই ধরনের কাজ করার জন্য, বিভিন্নভাবে ডেভেলপ করে বলে। মাননীয় প্রধানমন্ত্রীজি, বিজেপি সরকার মানে ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা হবে না। আমি এখানে বলতে দ্বিধা নেই। কিছুদিন আগে আমাদের গৃহমন্ত্রীজি, যশস্বী গৃহমন্ত্রীজি বলছিলেন, একটা টিভি শোতে বলছিলেন যে এই যে ইভিএম নিয়ে বিরোধীরা প্রায়ই বলেন যে ইভিএম নাকি খারাপ হয়ে গেছে। তো উনি বলছিলেন मैं आप लोगों को, ये বিরোধী वाले को मैं एक सुझाव देता हूं और मुफ्त में मैं एक सुझाव देता हूं। তো আমি অবাক হয়ে গেলাম কি জানি বলবেন। তো বললেন যে আপনারা নিজেদের সম্পর্কে একটু কম ভাবুন। আমরা সকাল 6টার থেকে রাত্রি 12টা পর্যন্ত দেশের এবং সরকারের জন্য, মানুষের জন্য কাজ করি। এর জন্যই ইভিএম এ আমাদের রেজাল্ট বের হয়। যদি আপনারা সেইভাবে কাজ করেন তাহলে ইভিএম এ আপনারা রেজাল্ট পাবেন। এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার, এনডিএ সরকার, সেইভাবে কাজ করছে। আর আমাদের যে গার্জিয়ান যিনি বসে আছেন, এমন স্ট্রং রেলগাড়ির যে ডাবল ইঞ্জিনের সরকার বলে এত স্ট্রং মানে ইঞ্জিন চালাচ্ছেন যে আমাদেরও মানে ট্রেকের বাইরে যাওয়ার কোনো সুবিধা নেই। তো একের পর এক আমরা কাজ করছি। এখানে এশিয়ান ডেভেলপমেন্ট এডিবি ফান্ড আমরা নিয়েছি, প্রজেক্ট রেডিনেস ফাইন্যান্সিং সেটাকে বাস্তবিত করেছি, এবং সেখানে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টে আমরা 9টি শিল্প এস্টেট আপগ্রেড সেখানে আমরা করেছি। ত্রিপুরা জনবিশ্বাস যে বিধান সংশোধনী আইন 2025 আমরা কার্যকরী করেছি, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। ত্রিপুরা উইমেন এন্টারপ্রেনারশিপ পলিসি 2025 আমাদের রাজ্যে, আমাদের মন্ত্রিসভায় সেটা অনুমোদন দেওয়া হয়, এবং তাতে করে আজকে আমাদের ত্রিপুরাতে দেখা যায় যে মহিলারা এসএইচজি গ্রুপ, যেখানে 2018-তে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আমাদের এখানে আজকে 54 থেকে 56,000 গ্রুপ হয়ে গেছে। প্রায় আমরা তাদেরকে রিভলভিং ফান্ড প্রায় 700 কোটি টাকার মতো দিয়েছি, ব্যাংকের লোন প্রায় 1000 কোটি টাকার মতো দিয়েছি, যে কারণে আজকে লাখপতি দিদি ত্রিপুরাতে
আজকে 95% আমরা যে টার্গেট নিয়েছি 1,08,000 হয়েছে, 1,18,000 আমাদের টার্গেট। তো সেইভাবে আজকে আর্থসামাজিক উন্নয়ন, পপুলেশনের 50% মহিলা, তাদের যদি উন্নয়ন না হয়, পুরুষ দিয়ে কোনো দেশের উন্নয়ন হবে না। তো সেই আমরা ত্রিপুরা উইমেন এন্টারপ্রেনারশিপ পলিসি আমরা নিয়েছি। আমরা যেখানে স্টল আছে, গভর্নমেন্টের লেভেলে যখন স্টল তৈরি হবে, মহিলাদের জন্য 50% দিতে হবে। স্টাম্প ডিউটি, কোন জমি যদি ক্রয় হয়, সেখানে মেয়েদের নামে যদি সেই জমি ক্রয় হয়, তাহলে 1% কম থাকবে সেখানে। আমরা ইভেন কলেজে যারা ছেলে মেয়েরা যারা পড়াশোনা করেন, তাদেরকে কোনো রকম ফি দিতে হবে না, কারণ এতে করে গ্রস এনরোলমেন্ট রোল সেটা অনেক বেশি বেড়ে গেছে। এই ব্যবস্থা প্রায় 28টার মতো আমাদের মানে কলেজ রয়েছে, ডিগ্রি কলেজে, সেখানে মেয়েদের না ভর্তি ফি, না মানে এক্সামিনেশন ফি, কিচ্ছু দিতে হয় না। আজকে উত্তর গেটের মধ্যে আমরা বাম্বি মিশনের, ত্রিপুরা বাম্বি মিশনের একটা স্টল আমরা সেখানে চালু করেছি। আমাদের ব্যাম্বোর এত সুন্দর প্রোডাক্ট আমাদের। আমরা ভিয়েতনামের কিছু লোক গত বছর এখানে এসেছিল, ওরাও এই ব্যাম্বুর কাজ করেন ওনারা। আমি আমাদের অফিসারদের বলেছি যে উনাদের কাছেও কিন্তু আমাদের 21টি প্রজাতির ব্যাম্বু আছে ত্রিপুরাতে। তো উনাদের তারপরেও আমাদের ফিনিশিং এর মধ্যে কিছু একটা আমার চোখে বললো যে খামতি আছে। উনাদের একই বাঁশ ব্যবহার করে ওরা আরো অনেক বেশি মানে প্রেজেন্টেবল করে। তা আমি বলেছি যে এক হলে উনাদেরকে ডাকুন, আপনারা এসে উনাদেরকে মাধ্যমে ট্রেনিং দেওয়ান, বা আমাদের কিছু লোক যাক, অফিসার বা যারা এই সাথে যুক্ত। তো আগামী দিন আমাদের এই বাঁশ বেতের যে কাজ আরো সুন্দর, আগের থেকে অনেক বেটার হয়েছে। আমি বলবো না যে সেখানেও আমরা আরো যাতে বেটার হয় সেই কাজ করছি। আমাদের এই যে সংস্কারগুলো আমরা একের পর এক করছি, ত্রিপুরা জাতীয় উদ্যোগ সমাগম 2025-এ টপ এচিভারের স্বীকৃতি কিন্তু আমরা পেয়েছি। বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান 2024, সেটা আজকে এই যে বিজনেস এন্ট্রি এবং লেবার রেগুলেশন দুটো ক্ষেত্রেই আমরা ত্রিপুরাকে পুরস্কৃত করা হয়েছে। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত 44th ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটা হয়েছে IITF 2025, সেখানে থিমেটিক প্রেজেন্টেশন যে স্টেট প্যাভিলিয়ন আমরা যেটা সেখানে দিয়েছিলাম, আমাদেরকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ত্রিপুরা কিন্তু পেয়েছে। আমরা অনেকে জানি না এই বিষয়গুলো, একের পর এক আমরা ন্যাশনালি আমরা কিন্তু সেই প্রাইজ আমরা পাচ্ছি সেখানে। এখানে আমাদের শিল্প সহায়তা, তার বিকেন্দ্রীকরণ, গত ডিসেম্বর মাসে নর্থ ও সাউথ জেলায় দুটি নতুন জেলা শিল্প ভবন, সেখানে আমরা চাই না শুধু আগরতলাতে শুধু থাকুক, পশ্চিম জেলাতেই থাকুক, সমস্ত ডিসেন্ট্রালাইজেশন হয়, এবং সেই দুটো জায়গার মধ্যে এই ধরনের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আমরা পতঞ্জলির সাথে, আমার মনে আছে বাবা রামদেব, উনার সাথে আমার দুবার দেখা হয়েছে। আমি ওনাকে বললাম যে আপনি ত্রিপুরাতে আসুন, এবং বলে আরে আপ কে রহে হো তো জরুর আয়েঙ্গে। তো এরপর তো উনি এখানে লোক পাঠিয়েছেন, ওনাদের সাথে আমাদের অলরেডি মৌ হয়েছে এখানে 16ই ডিসেম্বর 2025। ওনারা অনেক এখানে আমাদের যে বিভিন্ন মেডিসিনাল প্লান্টের সাথে ওনারা যুক্ত হচ্ছেন, তাছাড়া পর্যটনের সাথেও যুক্ত হচ্ছেন, আরো অনেক ওনাদের এখানে তাদের যে ভিশন আমি দেখলাম, মানে কোনো দিকেই ওরা কম নয়। তো আমরা তাদের সাথে অলরেডি আমরা মুভ করেছি অলরেডি। এখানে আমরা প্রবাসী ত্রিপুরাবাসী, আপনারা শুনে খুশি হবেন, কিছুদিন আগে আমরা গত ডিসেম্বর মাসে 2025-এ ত্রিপুরার ছেলে মেয়ে সারা পৃথিবীর মধ্যে এক একজন, আমরা নিজেরাও জানতাম না, এক একজন এক এক জায়গায় কীর্তিমান, এবং বেশিরভাগই আইটি সেক্টরের সাথে যুক্ত। এবং তারা এখানে আমরা ভেবেছিলাম 75 জনের মতো আসবে, চলে এসছে 86 জন। এবং আগামী দিনে যা খবর পেলাম, এই খবরটা যখন ত্রিপুরার, কারণ দে নো দেয়ার রুটস, ত্রিপুরার সাথে তারা যুক্ত, ওরা কিন্তু আমাদের বেস্ট ইনভেস্টার্স আমি মনে করি। তারা এখন এই রাস্তাটা যখন খুঁজে পেয়েছে, ওনারা বলছেন আমরা ত্রিপুরার মানুষ, আমরা ত্রিপুরাতে খরচ করতে চাই। ইভেন ত্রিপুরার একজন যিনি বিশালগড়ের এক বাসিন্দা, এক মেডিকেল কলেজ করবেন, উনি 200 কোটি টাকা অলরেডি উনি বলে দিয়েছেন, এই যে বন্ধন ব্যাংকের মালিক, সেটা আমরা এডিসি এলাকায় আমরা বলেছি, সেখানে আমরা একটা এডিসি এলাকায় মেডিকেল কলেজ খুলবো। তো অলরেডি সেইভাবে ওনার সাথে মৌ হয়েছে।
আমাদের এখানে 19টি ITI ছিল, আপনারা জানেন। সেখান থেকে ছেলে মেয়েরা যখন সেই ট্রেনিং নিয়ে বেরোতো, সেগুলি আদ্যিকালের সমস্ত ট্রেনিং, সেই মেকানিক্যাল ট্রেনিং, এইগুলো দিয়ে চলে না। আমরা সেটাকে এই টাটা গ্রুপের সাথে আমরা মৌ করেছি, এবং সেই মৌ করাতে প্রায় 700 থেকে 800 কোটি টাকার আমরা সেখানে গভর্নমেন্ট এবং ওনাদের সাথে মিলে সেখানে আমরা ইনভেস্ট করছি সেখানে। তাতে করে ছেলে মেয়েরা প্রায় প্রতি বছরে প্রায় 5000 ছেলে মেয়ে সেখান থেকে পাশ করবে, এবং ওনারা বলছেন যে 5000 পাশ করার সাথে সাথে তাদেরকে অ্যাবজর্ব করে নেবে। আপনারা ভাবুন, মানে এই যে প্রযুক্তির সাথে যদি, মডার্নাইজেশনের সাথে, AI এর সাথে আমরা যদি যুক্ত না হই, তাহলে ডিজিটাল যুগ চলে গেছে, এখন কিন্তু AI এর যুগ চলে এসছে। তো একের পর এক আমরা কাজ করছি। র্যাম্প, আমরা যে রেজিং অ্যাক্সেলারেশন, অ্যামেজিং পারফরমেন্স, এই বিষয়ে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রায় 17,000-এর উপরে যুবক যুবতীকে আমরা তাদের যাতে বাজারে গিয়ে তাদের স্কিলগুলো এমনভাবে আমরা ডেভেলপ করছি। এর আগেও ইন্ডাস্ট্রিতে এই বিষয়ে আমার একবার মিটিং হয়েছিল, নবাদল জানে, এখানে আমরা প্রোগ্রাম করেছিলাম, এবং মার্কেট ওরিয়েন্টেড স্কিল তাদের তৈরি করেছি। আমরা রামকৃষ্ণ মিশনের যেটা আছে তাদের সাথে বিদেশি ভাষা, বাইরে যায় আমাদের ছেলে মেয়েরা, কিন্তু তাদেরকে বিদেশি ভাষা শিখতে হতো গিয়ে আইদার দিল্লিতে বা অন্যান্য জায়গায়। এখন আমাদের এখানে যাতে শুরু করা যায়, কারণ কাজ পাবে স্কিলড অলরেডি বা এডুকেটেড, সে বাইরে কাজ পাচ্ছে, নার্সিং হোক বা ডাক্তারি হোক বা হেলথ সেক্টরে যেই হোক, তাদেরকে আমরা বাইরেও পাঠিয়েছি, কিন্তু ল্যাঙ্গুয়েজের প্রবলেমে তাদের অসুবিধা হয়। তো সেখানে বিদেশি ভাষা বিদ্যালয় স্থাপনের আমরা অলরেডি তাদের সাথে মৌ করেছি। আমরা অলরেডি ত্রিপুরা সমগ্র দেশের মধ্যে আমরা কমপ্লায়েন্স রিডাকশন এবং যে ডিরেগুলেশন ফার্স্ট হয়েছে ত্রিপুরার মধ্যে, আপনারা সবাই জানেন। মাননীয় প্রধানমন্ত্রীজি এবার সমস্ত চিফ সেক্রেটারিদেরকে দিল্লিতে ডেকেছিলেন, এবং আমাদের চিফ সেক্রেটারি মহোদয় সেখানে পিপিটির মাধ্যমে বলতে হয়েছে কিভাবে আমরা ফার্স্ট হলাম সারা একটা স্মল স্টেট, থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, বলেছেন যে কিভাবে আমরা করতে পারলাম, এবং ওনার পিপিটি দিতে হয়েছে। দেওয়ার পরে উনি বলছেন, आप देखिए त्रिपुरा जैसा एक राज्य अगर ये कर सकते हैं तो आप लोग इतना बड़ा बड़ा राज्य आप लोग क्यों नहीं कर पाओगे। উনি তো আসলেন, সেখানে গীতেজিও গিয়েছেন, আরো অফিসাররাও গিয়েছিলেন। গীতেজি আসা মাত্রই আমাকে বললেন যে আরে বিহার থেকে বলছে যে ওনাদেরকে ওখানে যেতে, ওনাদেরকে ট্রেনিং দিতে কিভাবে। আমি বললাম যান। তো সেখানে গিয়ে উনি ট্রেনিং দিয়ে এসছেন কিভাবে এই ধরনের যে সংস্কার, রিফর্ম ইমপ্লিমেন্টেশন করা যায়। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কিছুদিন আগে 2025 রাইজিং নর্থ ইস্ট সামিট হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে ছিলেন, অষ্টলক্ষ্মীর। সেখানে মৌ কত হয়েছে জানেন তো? এবং যতগুলো স্টল হয়েছে, যখন আমি মানে সেই স্টেজ থেকে নামলাম, আমাকে অনেকে বললেন যে আমাদের যে স্টলটা হয়েছে ত্রিপুরার, সেখানে যাবেন। এই স্টলের ভিতরে আমি ঢুকতেই পারছিলাম না, এত ভিড়। আর অন্যান্য স্টলগুলো কিন্তু খালি, অন্যান্য স্টেটে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। এবং পরবর্তী সময়ে আমি শুনলাম প্রায় 30,000 কোটি টাকার মৌ হয়েছে এই 8টা রাজ্যে। এর মধ্যে 50%, অর্থাৎ 15,800 কোটি টাকা শুধু ত্রিপুরাতে মৌ হয়েছে। তো ভাবুন, তা আমরা ঠিক রাস্তা দিয়ে চলছি। নিন্দুকেরা অনেক কিছুই বলবেন, চাণক্যজি বলছেন, যতক্ষণ ধরে কিছু তোমার দোষ ত্রুটি ইত্যাদি না বলবে, তাহলে বুঝতে হবে তুমি কিছু ভুল করছো। যেহেতু ওনারা আমাদের মাঝে মাঝে বলেন যে ত্রিপুরাতে উন্নয়ন হয় না, এই হয় না, সে হয় না, অর্থাৎ উই আর ইন রাইট পাথ। আজকে এখানে আসার পর আমার খুবই ভালো লাগছে, এবং আপনাদের উপস্থিতিও ভালো লাগছে, সবাই আছেন এখানে। আজকের এই 36তম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা 2026, যেটা 12ই ফেব্রুয়ারি অবধি চলবে, সেটা সার্থক হোক সে আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। Belai belai keno nangkuk mani koklam yafarkha, reza reza hamba yafaro tirini pandari narwai okra.